নমস্কার সকল দর্শককে আজকে ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যে ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে আগামী 11ই আগস্ট শনি মার্গী হতে চলেছে এবং তার ফলস্বরূপ অন্তত কুম্ভ রাশিতে ঢোকা পর্যন্ত কুম্ভ রাশিতে শনি প্রবেশ করবে সামনের বছরের 29শে এপ্রিল। সেই সময় পর্যন্ত একটা আপেক্ষিক আলোচনা, যদিও আমি এই আলোচনাটাকে পরবর্তীকালে অনেকগুলো ধাপে করব, বিশেষ করে বেশ কিছু নবাংশ ভিত্তিক ধাপ আছে যেগুলো আমি করব, কিন্তু আজকে যে আলোচনাটা করব সেটা একদম সার্বিক, অর্থাৎ 29শে এপ্রিল পর্যন্ত 2022 সালে শনির যে মকর রাশিতে অবশিষ্ট গোচরের অংশ আছে সেইটুকু আলোচনা করব। তবে মনে রাখবেন সামনের বছর কিন্তু স্যাটার্ন আবার ব্যাক করে আবার ক্যাপ্রিকর্নে প্রবেশ করবে এবং প্রায় 5.5 ডিগ্রি মতন ও নেমে যাবে। তো সেই হিসাবে মকর রাশিতে এটা স্যাটার্নের শেষ সময় নয়। সামনের বছর যখন স্যাটার্ন আবার ডাইরেক্ট হবে তখন মকর রাশি থেকে যে গতিটা নেবে, অর্থাৎ সেটা ধরে নিন টেন্টেটিভলি 2022 সালের অক্টোবর মাসের মোটামুটি 23-24 তারিখের পর, তারপর যে গতি নেবে তার মোটামুটি 2.5-3 মাসের মধ্যে স্যাটার্ন পরবর্তী 29 বছরের জন্য মকর রাশি ত্যাগ করবে এবং নিজের মূল ত্রিকোণে প্রবেশ করবে। 29শে এপ্রিলের পরে স্যাটার্নের যে প্রবেশ হবে কিছুদিনের জন্য, অন্তত 3 মাসের মতন, সেইটা কিন্তু খুব আপেক্ষিক ফল দেবে। যদিও সেই ফলদানের যেটা পর্যায়ক্রমিক যে বিবরণী সেটা আমি পরে করব, সেটা এই মুহূর্তে যাচ্ছি না। তো আলোচনা একদম শুরুর প্রাককালে দুটো জিনিস বলে দিই। দয়া করে ভিডিও একটু শেয়ার করবেন আর প্রয়োজন মনে করলে সাবস্ক্রাইবও করতে পারে। আর আপনাদের আরেকটা অনুরোধ করছি যে আমি পার্সোনালি কিছু কাজের মধ্যে খুবই ব্যস্ত আছি। আপনাদের কাছে অনুরোধ, খুব খুব প্রয়োজন না হলে আমাকে নর্মাল ফোন অন্তত পুজো পর্যন্ত একটু বন্ধ রাখুন। আমি চেম্বার যেরকম শিডিউল করি সেরকম তো অবশ্যই যাব, যদি প্রাকৃতিক দুর্যোগ বা শরীর খারাপ না হয়ে যায় তো সেইখানে গিয়ে দয়া করে একটু তেমন হলে একটু কথা বলবেন। কিন্তু ফোনে যে নর্মাল কথা বলি, যারা অ্যাজ ইউজুয়াল কথা বলেন, বহু মানুষের সাথেই তো বলি, সেটা আমাকে কিছু দিনের জন্য একটু ক্ষমা করুন আর কি। আমি বলতে পারছি না সেটা। তা আলোচনা একদম সরাসরি চলে যাচ্ছি। দয়া করে একটু মন দিয়ে শুনবেন এবং প্রশ্ন থাকলে আমাকে পুজোর মধ্যে যে ছুটি আছে সেই ছুটিতে আপনারা লিখে পাঠাতে পারেন। শনি আগামী 11ই অক্টোবর প্রায় ভোর রাতে 3:43 12°42'16" থেকে মার্গী হবে, অর্থাৎ ওই পর্যন্ত এসে স্যাটার্ন আর নিচে নামবে না, তারপরে মার্গী হবে। চন্দ্রের নক্ষত্রে আছে আপনারা সবাই জানেন এবং নবাংশে মেষ রাশিতে বসে রয়েছে। এইখান থেকে মার্গী হবে, মার্গী হয়ে সে গতি নেওয়া শুরু করবে মাসের একদম শেষে 31শে অক্টোবর। আমি জাস্ট আপনাদের একটা উদাহরণ দেওয়ার জন্য দেখাচ্ছি যে প্রথম দিকে স্যাটার্নের ভেলোসিটি কত কম থাকে। 42 মিনিট থেকে গতি নিয়ে পরবর্তী 21 দিনে, অর্থাৎ 31শে অক্টোবর প্রায় রাতের দিকে স্যাটার্ন পৌঁছাবে মাত্র 13°3'। অর্থাৎ 21 দিনে 21 মিনিট যাবে। তার মানে 21 দিনে অন অ্যান অ্যাভারেজ তার ভেলোসিটি 1 মিনিট করে থাকবে, যেখানে প্রথম 6-7 দিনের কিন্তু গতিটা খুবই সামান্য। 18ই ফেব্রুয়ারি, আমি ডেটগুলো বলছি, আপনারা দয়া করে একটু নোট ডাউন করে নেবেন। 18ই ফেব্রুয়ারি রাত 2:48 শনি চন্দ্রের নক্ষত্র আগামী 29 বছরের জন্য ত্যাগ করবে। 29 বছরের মানে কি, শ্রবণা নক্ষত্র। পরবর্তীকালে চন্দ্রের আরও দুটো নক্ষত্র আছে, সে দুটো যখন শনি পর্যায়ক্রমে গোচর করবে, অর্থাৎ সেটা 4 নম্বর এবং 13 নম্বর, সেটারও অনেক দেরি আছে। কিন্তু শ্রবণা নক্ষত্র 18ই ফেব্রুয়ারি স্যাটার্ন পরবর্তী 29 বছরের জন্য ত্যাগ করবে সামনের বছর রাত্রি 2:48। 20 ডিগ্রি ক্রস করার পরে শনি কর্কট রাশির নবাংশে প্রবেশ করবে এবং সেখানে একটা খুব বিস্তৃত আলোচনা আছে, সেটা যখন হবে আমি আপনাদের বলে দেব। 29শে এপ্রিল সকাল 10:17 শনি কুম্ভ রাশিতে প্রবেশ করবে।
এটা সামনের বছরের ঘটনা। এবং বকরি হবে 5ই জুন ভোর 4:05। আমি যে টাইমগুলো বলছি সেগুলো কলকাতার লংগিটিউড ল্যাটিটিউড অনুসারে। এটা অ্যাজ এ হোল স্যাটার্নের পরবর্তী বছরের জন্য অন্তত জুন মাস পর্যন্ত যে মার্গী গতি আছে তার একটা খুব সংক্ষিপ্ত বিবরণ দিলাম। এবার বলবো ফল, তারপরে লগ্ন ধরে বলবো পর্যায়ক্রমে। হ্যাঁ, আলোচনা পুনরায় শুরু করছি। শনির প্রথম নেচার নিয়ে একটু আপনাদের বলে দিই, তারপরে তার ব্যাখ্যায় যাব। শনি হচ্ছে চরম আধ্যাত্মিক জ্ঞানের প্ল্যানেট। আধ্যাত্মিক জ্ঞান কোথা থেকে তৈরি হয় না, আমরা যে পঞ্চভূতের দ্বারা তৈরি হয়েছি সেই পঞ্চভূত ব্যতি রেখেও আমাদের মন বুদ্ধি অহংকার আছে এবং তার সাথে আত্মা আছে সূক্ষ্ম রূপ হিসাবে। এই সমগ্র রূপগুলোর একেবারে সার্বিক যে অবস্থান সেটা হচ্ছে স্পিরিচুয়ালিটির একটা অন্তিম পর্যায়ে, যেখানে দেহবাদী বা শরীরবাদী বিদ্যাকে পাশে সরিয়ে রেখে আমরা একদম চূড়ান্ত আধ্যাত্মিক বৈশ্বরিক চেতনায় নিজেকে নিযুক্ত করা। পরিষ্কারভাবে আমরা বিভিন্ন অকর্মের সাথে নিজেকে যুক্ত করা। অকর্ম কীরকম কর্ম না, যে কর্মের সাথে আপনি অ্যাসোসিয়েটেড থাকবেন কিন্তু সেই কর্মে আপনি কখনো লিপ্ত হবেন না, তো সেই ধরনের কর্মকে আমরা অকর্ম বলি। এবং বিকর্ম হচ্ছে যেগুলো আমরা, যে কর্ম আমরা নর্মালি করি, অর্থাৎ সবকটারই আমরা একটা টেন্টেটিভ রেজাল্টকে ধারণা করে আমরা যে কর্মটা করি। তো এই কর্মটা করতে আমাদের ভগবান আমাদের এটাকে বারণ করেছেন, নিষেধ করেছেন। বলেছেন যে কর্ম করতে, কর্মের ফলের ওপরে তোমার কোনো অধিকার নেই। সেটা যা খুশি হতে পারে। আমাদের খুব শিওর শর্ট কোনো কাজ অনেক সময় বিপরীতধর্মী ফল দেয়, এটা একটা শিওর শর্ট আমরা বলি, কাজটা হবেই। এরকম উদাহরণ কিন্তু ইতিহাসে তথা আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর ঘটে, আবার উল্টোও হয়। তো সুতরাং এটা থেকে বোঝা যায় যে কর্মের উপরে আমাদের কোনো নৈতিক অধিকার নেই। কর্মের ফলের উপরে, ক্ষমা করবেন, কর্মের উপরে আমাদের নৈতিক অধিকার আছে। এবং সেটাও কীরকম কর্ম না, অকর্মের উপরে। অকর্ম মানে যে কর্মের সাথে আমরা অ্যাসোসিয়েটেড হই না। এই কথাটা কিন্তু আমি আর দুবার রিপিট করব না, অনেকবার এই ওয়ার্ডটা ইউজ হবে। তো আধ্যাত্মিক জ্ঞান বা পরমার্থিক জ্ঞানের একেবারে চূড়ান্ত পর্যায়ে হচ্ছে অকার্মিক কাজ করা বা নিজেকে যুক্ত করা। তো কর্ম অ্যাকচুয়ালি অকর্ম, বিকর্ম নয়। কিন্তু সেটা আমরা তো আমাদের দৈনন্দিন জীবনে এই কথাগুলো অনেকে শুনে আমাকে প্র্যাকটিক্যালি বলেন যে এগুলোকে অ্যাপ্লিকেশন করা সম্ভব। হয়তো আমরা যেরকম জীবনযাপন করি তাতে সম্ভব নয়, কিন্তু স্যাটার্ন যে জাতীয় প্ল্যানেট সে তো সেটাই ডিজার্ভ করবে যে আমার কথা যখন হচ্ছে তখন আমাকেই গুরুত্বটা দিয়ে বলা হোক, এবং তিনি হচ্ছেন গ্রহরাজ, সুতরাং তাকে তো গুরুত্ব দিতেই হবে। সূর্যপুত্র এবং যমাগ্রজম, যমদেবের অগ্রজ। তো স্যাটার্নকে কেন বলছেন ন্যায়বাদী এবং চূড়ান্ত ন্যায়ের কারক? কারণ তিনি অনন্ত জ্ঞানের কারক। অনন্ত জ্ঞান যখন কারোর মধ্যে চলে আসে, অনন্ত মানে দেখুন মেটেরিয়াল জ্ঞানের একটা সীমা আছে বা সীমাহীনতাও আছে, হীনতা থাকলেও তার একটা সীমা আছে। অনন্ত জ্ঞানের সীমা হচ্ছে ভগবানকে পুরোরূপে জানা। এটাই লাস্ট পর্যন্ত বলেছেন, আমাকে পুরোটা জানা, সেটাই হচ্ছে জ্ঞানের, অনন্ত জ্ঞানের কারণ। তো সেটা হচ্ছে স্যাটার্ন রিপ্রেজেন্ট করে সেটাকে। সেই জন্য স্যাটার্ন যে কোনো মেটেরিয়াল জিনিসকে কখনো পছন্দ করে না। স্যাটার্ন হচ্ছে একদম মেটেরিয়াল জিনিসকে যতটা সম্ভব দূরে রেখে বা সেট অ্যাসাইড করে কাজ করাকে পছন্দ করে। ইভেন আমরা যখন কোনো কর্ম করি, আমাদের একটা সুপ্ত বাসনা আমাদের সবার মনেই থাকে যে আমাদের একটু প্রচার হোক, একটু প্রসার হোক। আমি যে কাজই করি না কেন, বা আমাকে কেউ একটু সুনাম করুক, হ্যাঁ, সেটা কিন্তু স্যাটার্ন কখনো পছন্দ করেন। এই ধরনের কাজটাকে অ্যাকচুয়ালি অকর্ম বলা হচ্ছে, যেটার সাথে আপনি কোনোভাবে লিপ্ত হবেন না, কিন্তু কাজের মধ্যে আপনি গভীরভাবে অ্যাসোসিয়েটেড থাকবেন। এই ধরনের কাজ এতদিন শনি যতদিন বকরি ছিল, অর্থাৎ আরও 1 সপ্তাহ মতন থাকবে, ততদিন কিন্তু এই কাজটা আমাদের গভীরভাবে আমাদের মধ্যে কাজ করেছে। আমি আপনাদের প্রত্যেককে বারবার একটা কথা বলেছি,
যে 11ই অক্টোবর স্যাটার্ন যেদিন ডাইরেক্ট হবে তার 15 দিন পর পর্যন্ত, অর্থাৎ 26শে অক্টোবর, আমি যে দিনটা পর্যন্ত বলেছি একটু সাবধানে থাকতে, সেই সময়টা পর্যন্ত কিন্তু স্যাটার্ন এই কার্যকলাপটা একেবারে নেক অ্যান্ড ক্রপ করাবে। নেক অ্যান্ড ক্রপ, আমি এই সময় বলেছিলাম যে বহু আপনারা যদি আমার প্রোগ্রামগুলো দেখেন তাহলে দেখবেন আজকের ঘটনাটা আমি নাটশেলে বলছি, যে বহু মানুষের দেখবেন এ সময় প্রকৃত চরিত্র বুঝতে পারবেন, প্রচুর মানুষের এ সময় রিওয়ার্ডও হবে, রেট্রিবিউশনও হবে, ন্যাচারাল জাস্টিস হবে। সেটা এরম নয় যে 26 তারিখের পরে বন্ধ হয়ে যাবে, কিন্তু সেটা একটু তার মধ্যে শিথিলতা আসবে বা সেটাকে আবার একটু জাজমেন্ট আসবে। কিন্তু এই সময় যেহেতু পৃথিবীর একদম কাছে ছিল স্যাটার্ন, বকরি যখন কোনো গ্রহ থাকে তখন সে তার অক্ষরেখার ওপরে পৃথিবীর সব থেকে কাছাকাছি থাকে, সেই জন্য পৃথিবীর সাপেক্ষে বকরি হয়। বকরি মানে তো কোনো গ্রহ পেছন দিকে যায় না, সেটা যাওয়া সম্ভব নয়। প্রত্যেকটা গ্রহ তার নিজস্ব উপবৃত্তাকার কক্ষপথে তার নিজস্ব যে কৌণিক গতি আছে, অ্যাঙ্গুলার ভেলোসিটি আছে, তাতে সে পরিভ্রমণ করে যাচ্ছে। সেটা কখনো থামা সম্ভব নয়, থামলে সে সূর্যের ওপরে গিয়ে পড়বে, পরিষ্কার ব্যাপার। তার ভেলোসিটিটা নির্দিষ্ট করা আছে। তো সেই হিসাবে গ্রহ যখন আমরা বকরি বলছি কেন, পৃথিবীর সাপেক্ষে মনে হচ্ছে সেই গ্রহটা পেছন দিকে চলে যাচ্ছে। আমি উদাহরণস্বরূপে আপনাদের লিনিয়ার ভেলোসিটি দিয়ে বুঝিয়েছিলাম যে দুটো ট্রেন যখন পাশাপাশি মনে করুন যাচ্ছে, ইমাজিনেটিভ, আমরা ছোটোবেলায় ক্লাস 8, 9, 10-এ এসব অঙ্ক করেছি, আপেক্ষিক গতির অঙ্ক। তো সেখানে লিনিয়ার গতি দিয়ে বোঝানো হয়েছে যে একটি ট্রেন যদি 50 কিলোমিটার বেগে মনে করুন একদিকে যাচ্ছে এবং একই দিকে আরেকটি ট্রেন 45 কিলোমিটার বেগে যাচ্ছে, তো দুটো ট্রেনের জানলা দিয়ে যদি দুটো যাত্রী একে অপরের দিকে তাকিয়ে থাকে, তাহলে বেশি গতিবেগ সম্পন্ন ট্রেনটির যাত্রী যখন কম গতিবেগ সম্পন্ন যাত্রীটির দিকে তাকাবে, সে মনে করবে সেই যাত্রীটি যেন 5 কিলোমিটার বেগে পেছন দিকে চলে যাচ্ছে। আবার ঠিক যেটি কম গতিবেগ সম্পন্ন ট্রেনের যাত্রী, সে যদি বেশি গতিবেগ সম্পন্ন ট্রেনের যাত্রীর দিকে তাকায়, তাহলে মনে হবে সেই যাত্রীটি 5 কিলোমিটার বেগে সামনের দিকে বেশি যাচ্ছে। এটাই হচ্ছে লিনিয়ার, মানে লম্বালম্বি, আমি বাংলা ওয়ার্ড একটু সমস্যা আছে, লিনিয়ার ভেলোসিটির ক্ষেত্রে, মানে যেটাকে আমরা সার্কুলার, অ্যাপার্ট ফ্রম সার্কুলার ভেলোসিটিস, সেটাকে যখন আমরা বলি সেক্ষেত্রে আমরা এভাবেই বলি। তো এটাকে বলা হয় আপেক্ষিক গতিবেগ। এটা কৌণিক গতির ক্ষেত্রেও ঘটে, কিন্তু কৌণিক গতি তো মানে সেক্ষেত্রে আর্থিটা ফাই দিয়ে বোঝানো হয় তার ভেলোসিটিগুলোকে। সেক্ষেত্রে তার ডিমার্কেশন, তার যে ডিসপ্লেসমেন্ট হয়, তার ভেলোসিটি হয়, সেগুলো বোঝানোর অন্যান্য নিয়ম আছে, সেটা লিনিয়ারের মতো নয়। আমি বোঝানোর সাপেক্ষে বললাম। এখানে কোনো যাত্রী ভুল দেখছে না, কিন্তু দুজনেই তো একই দিকে যাচ্ছে এবং তাদের অ্যাকচুয়াল ভেলোসিটি কিন্তু যথাক্রমে 45 এবং 50, কিন্তু তারা একে অপরকে 5 কিলোমিটার বেগে হয় পিছনের দিকে অথবা সামনের দিকে এগোতে দেখছে। এটাই হচ্ছে আপেক্ষিক ভেলোসিটি। কোনো ট্রেন যদি মনে করুন কম ভেলোসিটি সম্পন্ন ট্রেনটা যদি থেমে যায়, তাহলে হঠাৎ করে ওই ট্রেনটাকে মনে হবে 50 কিলোমিটার বেগেই বেরিয়ে গেল। যদি কোনো মেজারমেন্ট অ্যাপারেটাস থাকে আপনার কাছে, আপনি মেপে নিতে পারবেন। বা উল্টোটাও হতে পারে যে ওটা 45 কিলোমিটার বেগে চলে গেল। তো এখানেও সেরকম ঘটে। আমাদের সিলেস্টেরিয়াল গ্রহ, মানে ফেনোমেননটা, গ্রহগুলো তো ঘুরতে থাকে নিজের উপবৃত্তাকার কক্ষপথে, ঘুরতে ঘুরতে এমন একটা সিচুয়েশন আসে, বছরের একটা সময় আসে, যখন পৃথিবী থেকে যে কোনো গ্রহই, সূর্য, চন্দ্র, রাহুকেতুর কথা ছেড়ে দিন, সূর্য, চন্দ্র, এদের ব্যতি রেখে, যেহেতু সূর্যচন্দ্র আমাদের অ্যাক্সিসের মধ্যে আছে, আমি যদি কখনো আমার গতিবেগটা সূর্যকে আমরা স্থির ধরে আমরা কাজ করছি। সূর্য তো অ্যাকচুয়ালি স্থির না, সেও আরেকটি নক্ষত্রের চারিদিকে পরিভ্রমণ করছে তার এন্টার ফ্যামিলিকে নিয়ে। তো কিন্তু আমরা যখন আলোচনা করছি সূর্যকে স্থির ধরে নিচ্ছি, আর চাঁদ যেহেতু আমাদের নিজেদের চারিদিকে ঘুরছে, সুতরাং চাঁদের গতি কখনো নেগেটিভ হওয়া সম্ভব নয়। কিন্তু অন্যান্য গ্রহগুলো তো পৃথিবীর নিয়ন্ত্রণে নেই। তো তার ফলে যেরকম আমরা যদি মঙ্গল গ্রহে থাকতাম, তাহলে পৃথিবীকেও কখনো মনে হতো কিছুদিনের জন্য সে বকরি হয়ে যাচ্ছে। তো তার বক্রত্ব কতদিনের থাকতো না, সেটা মঙ্গলের বকরি যতদিনে হচ্ছে এবং শুক্রের বকরি যতদিনে হচ্ছে। শুক্র বকরি যখন থাকে 41-42 দিন এবং মঙ্গল 62 দিনে, দেখা যেত মঙ্গল থেকে দেখলে পৃথিবীর নিয়ার অ্যাবাউট মধ্যেখানে পড়তো, তো 50 দিন মতো বকরি থাকছে। এরকম একটা ঘটনা ঘটতো। এটা কিছুই নয়, এটা হচ্ছে একটা ঘটনা, যে ঘটনাটা ঘটছে কিন্তু অ্যাকচুয়ালি ঘটছে না। তো যখন বকরি থাকে তখন মনে হয়
যে বকরি তখন মনে হয় বকরি গ্রহটা পৃথিবীর সাপেক্ষে উল্টো দিকে যাচ্ছে, এবং সেটা একটা নির্দিষ্ট সময় ধরে হয়। শনির ক্ষেত্রে বক্রগতি মোটামুটি 5 মাসের মতন হয়, বৃহস্পতির ক্ষেত্রে 4 মাসের মতন হয়। তো এই বক্রগতিতে তখন কি হয়, সে তার যার যার রেসপেক্টিভ কক্ষপথে, মনে করুন শনির কথা বলছি, তো শনি তখন পৃথিবীর সব থেকে কাছে অবস্থান করে। কাছে অবস্থান করে মানে কি? কাছে অবস্থান করে মানে তার প্রভাব সব থেকে পৃথিবীর ওপর সে দেওয়া শুরু করে। পৃথিবীর ওপর দেওয়া মানে কি? আমাদের ওপর দেওয়া, যাদের মধ্যে কনসেন্স আছে তাদের মধ্যে দেওয়া, সমস্ত প্রাণীকুল উদ্ভিদ সবার ওপরই পড়ছে। এবার তার তার কনসেন্সের লেভেল অনুসারে তার বহিঃপ্রকাশটা করতে থাকবে। আমাদের যেহেতু হাইয়েস্ট লেভেল অফ কনসেন্স ধরা হয়, সেই জন্য আমাদের ওপর বেশি ঘটে। তো এই যে 23শে মে তার মোটামুটি 1 সপ্তাহ আগে, এবং 11ই অক্টোবর তার মোটামুটি 15 দিন পর পর্যন্ত, এই যে একটা প্রায় 160 দিনের একটা বা 160-65 দিনের একটা যে স্প্যান, এই স্প্যানটাতে কিন্তু স্যাটার্ন প্রচণ্ডভাবে এই এফেক্টগুলো দিয়েছে। কী ধরনের এফেক্ট? ন্যাচারাল জাস্টিস, এটা হচ্ছে প্রথম কথা। শনি হচ্ছে নর্মালি জাজ, এবং মকর রাশি হচ্ছে নর্মাল জাজের ঘর, ওটা কালপুরুষের 10th হাউস। তো 10th হাউস কী করে? 9th হাউস হচ্ছে আমাদের ধর্মস্থান। ধর্ম কি না, যে গুণ থেকে আপনাকে পৃথক করা যাবে না, সেটা হচ্ছে ধর্ম। সেই ধর্মের বৃদ্ধির ঘর, ধর্মের প্রফিট স্থান, ধর্ম যেখান থেকে রক্ষিত হয় তার স্থান, সেটা হচ্ছে 10th হাউস। কাকে দেওয়া রয়েছে? গ্রহরাজকে দেওয়া রয়েছে, স্যাটার্ন। সেটা আমাদের কালপুরুষের কি কাকে নির্দেশ করে? কর্মকে। তার মানে আমাদের এমন কর্মের সাথে অ্যাসোসিয়েটেড থাকা উচিত জীবনভর, যেই কর্ম থেকে আমরা অ্যাকচুয়ালি ব্যাংক ব্যালেন্স তৈরি করবো না, কিন্তু আমরা সবাই করি সেটা। কলিযুগে আমরা তার উল্টো কাজগুলোই করি। তো মকরের অ্যাকচুয়াল ঘর হচ্ছে, মকর প্রচণ্ড ডিপ্লোম্যাটিক নেচারের ঘর। ডিপ্লোম্যাটিক, প্রচণ্ড মিতবাক, ন্যাচারাল জাস্টিসের রূপ, একদম রিপুগুণবিহীন, একদম। এর মধ্যে কোনো রিপু এফেক্ট নেই, এর মধ্যে কোনো কাম, ক্রোধ, লোভ, ভয়, কোনো রকম কোনো কিছুর ইফেক্ট এখানে হবে না, এবং একদম নির্দিষ্টভাবে সে ন্যায়সঙ্গত জাস্টিস প্রদান করবে। এটা জাজের রোল। অন্যায়কারীকে কোনোভাবে ক্ষমা প্রদর্শন করা হয় না। মকরের আপনি নর্মাল দেখবেন, মকর হচ্ছে চর রাশি। আমি বহুদিন আগে উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম যে মকর হচ্ছে এমন একটা চর রাশি, যে চর রাশি, চর মানে কি? যে চড়াচলে, যার মধ্যে মবিলিটি আছে। কিন্তু কিরকম মবিলিটি জানেন? যাকে মবিলাইজ করতে আপনাকে অনেক ফোর্স প্রদান করতে হবে, কারণ ওটা শনির ঘর। ওটা তো চন্দ্রের মতন একটা সামান্য প্ল্যানেটের ঘর নয়। শনি একটা ঘরের গ্রহের স্ট্রেংথ কী দিয়ে বোঝানো হয় না? সে একটা ঘরে যতদিন থাকে, চন্দ্র 56 ঘন্টা থাকে আর শনি থাকে 2.5 বছর। এই দুটো দ্বারা ডিফারেন্স দেখুন দুজনের। তো সেই হিসেবে মকরের ঘরকে মবিলাইজ করতে অনেকটা ফোর্স অ্যাপ্লাই করতে হয়, কিন্তু যদিও একবার মবিলাইজেশনে চলে যায় তখন ওকে আবার থামানোটাও মুশকিল হয়। তো স্যাটার্ন যখন এই ঘরে বকরি থাকে, তখন এই ঘরের মবিলিটিটাকে স্লো করে দেয় একদম। নিজের ঘর তো, নিজের মবিলিটিকে স্লো করছে চর রাশি। আপনি দেখবেন যে জবে থেকে মকর রাশিতে স্যাটার্ন এসে ঢুকেছে, বা আজ থেকে 29 বছর আগে চলে যান, তার 29 বছর আগে চলে যান, সারা পৃথিবীতে দেখবেন পৃথিবীর একটা বড় অংশ, বা যেখানে পৃথিবীর সব থেকে বেশি জনজাতি বসবাস করে, অর্থাৎ নিরক্ষরেখা থেকে মোটামুটি 30 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ দিক পর্যন্ত, অক্ষাংশ পর্যন্ত, এই যে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে, এইখানে দেখবেন একটা বৃহত্তর জনজাতির নর্মাল মোবিলিটি নষ্ট হয়েছে। ইদার সেটা রোগ ব্যামো হতে পারে, সেটা যুদ্ধবিগ্রহ হতে পারে, সেটা ইকোনমিক ক্রাইসিস হতে পারে, সেটা বিভিন্নভাবে জীবনযাত্রা ব্যাহত হয়েছে। একটা মানুষের জীবনযাত্রা, আমরা তো সবাই স্বাধীন বাই নেচার, বাই ল, স্ট্যাটিউট আছে আমাদের এখানে, আমরা সবাই স্বাধীন, সাবজেক্ট টু সাম কন্ডিশনস। তো সেখানে এই স্বাধীনতার মধ্যে আমাদের গত 2 বছরের আরও স্পেসিফিক বলে দিই, যখন থেকে রবির নক্ষত্রে শনি প্রবেশ করে গেছে। কবে থেকে প্রবেশ করেছে? মোটামুটি নভেম্বর। আমি 2019 সালের নভেম্বর মাসে, তখন আমি টিভিতে অনুষ্ঠান করতাম, এখনও করি কিন্তু কিছুদিন করছি না। আমি বলেছিলাম আপনাদের, দেখবেন স্যাটার্ন যখন এখান দিয়ে পাস করবে, রবি এবং চন্দ্রের নক্ষত্র, বিশেষ করে যখন ও বকরি থাকবে,
সেই সময়টা কিন্তু ও মবিলিটিকে ডিস্ট্রয় করবে। এটা অ্যাস্ট্রোলজি ইজ নাথিং বাট অবজারভেশন এবং পণ্ডিতদের মত, এই দুটোর কম্পাইল হচ্ছে অ্যাস্ট্রোলজি। তা আমি 29 বছর আগের সময়টা দেখেছি কিভাবে সে মবিলিটিকে নষ্ট করেছে। এবং শনির ঘর হচ্ছে অসম্ভব সাত্ত্বিক ঘর। সাত্ত্বিক মানে সে কোনো রকম নাস্তিকতা পছন্দ করে না, নাস্তিকতার চূড়ান্ত বিরুদ্ধে, এবং একদম পরমেশ্বর ছাড়া সে কারোর কাছে কখনো কোনো জবাবদিহি করতে বাধ্য নয়, করেও না অ্যাকচুয়ালি। এই জন্য দেখবেন স্যাটার্নকে বোঝানোর জন্য নীল বর্ণ ব্যবহার করা হয়। এই আমার এরকম নীল নয়, সেই নীল বর্ণের মধ্যে ভগবানের যেরকম গাত্রবর্ণ থাকে না, মেঘবর্ণ, একটা নীল এবং অ্যাশের কম্বিনেশন, সেই কম্বিনেশন দিয়ে বোঝানো হয়। এটা কিন্তু ইনফাইনিটি মানে ইনফাইনাইটকে নির্দেশ করে, অসীমত্বকে নির্দেশ করে, কোনো গ্রহের এটা নয়, মানে এই বর্ণ দিয়ে বোঝানো হয় না। স্যাটার্নের দেখবেন নীলা পড়েন না, তো নীলা নাম শুনেই তো নীল থেকেই নীলা এসছে, বা যাই পড়ানো হোক, তার প্রচুর ভ্যারিয়েশন আছে, 32 থেকে 46টা পর্যন্ত শেডস আছে তার মধ্যে, কিন্তু সবকটা শেডই তো নীল, কোনোটা তো অন্য কোনো বর্ণের নয়, হালকা নীল বা গাঢ় নীল। তো নীলকে দিয়ে আমরা ইনফাইনাইট অবস্থাকে নির্দেশ করি, আকাশের বর্ণ নীল, নীল দিয়ে আমরা ইনফাইনাইটকে নির্দেশ করি। অনেক সময় দেখবেন মহাদেবের গায়ের রঙও নীল করে দেওয়া হয়, আমি বিভিন্ন টিভিতে বা পিকচারে আমি দেখি। মহাদেবের গায়ের রঙটা যদি নীল হতো তাহলে তাকে নীলকণ্ঠ বলা হয় কেন আলাদা করে? এটাকে নীল বর্ণই বলতো, সেটা তো বলছে না কখনো। কারুর গাত্রবর্ণ ব্লু নয়, অ্যাকচুয়ালি ভগবানের গাত্রবর্ণ ব্লু নয়, ব্লু নয়, গাত্রবর্ণটা হচ্ছে মেঘ বর্ণ, মেঘের বর্ণের মতো, অ্যাশ এবং ব্লু মেশানো। তো এগুলো মানুষের মিসকনসেপশন থেকে আসে। তার মানে এটা নয় যে সে নীলবর্ণ ধারণ করতে পারে কি না পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তার গাত্রবর্ণ ব্লু নয়, তার গায়ে ছাই লাগানো থাকে, তার ফলে তার গায়ের কালারটা অ্যাপিয়ার্স টু বি অ্যাশ। কিন্তু ভগবানের গায়ে তো আর ছাই লাগানো থাকে না, বা কোনো অন্যরকম কোনো উপকরণ লাগানো থাকে না, চন্দনের প্রলেপ থাকে শুধুমাত্র। কিন্তু তার গাত্রবর্ণটাই হচ্ছে মেঘবর্ণম, কারণ তাকে ইনফিনিটিকে নির্দেশ করছে, তিনি পরমেশ্বর, সেই জন্য ইনফিনিটিকে নির্দেশ করছে, এটা প্রথম মনে রাখবে। তো স্যাটার্নকে দিয়ে ইনফিনিটিকে নির্দেশ করানো হয়, তার ক্ষমতার কাছে কোনো গ্রহের ক্ষমতা নেই, অন্তত সৌরজগতের মধ্যে আমরা যে অংশটুকুর মধ্যে বসবাস করছি তার ক্ষমতা সব থেকে বেশি। এই জন্য স্যাটার্ন যখন কোনো জিনিস কাউকে দেয় বা নেয়, সেটা একদম পার্মানেন্টলি, আপনাকে একটা সন্তান দিল পার্মানেন্ট, আপনাকে সার্ভিস দিল কোনো পার্মানেন্ট সার্ভিস, তো আপনি যদি কোনো ব্যভিচার বা অনাচার সেখানে গিয়ে না করেন তো আপনার চাকরিটা যাবে না। আপনার খুব খারাপ কথা, দুর্ঘটনায় একটি অঙ্গ বাদ হয়ে গেল, তো সেটি তো আর গজাবে না কখনো, পার্মানেন্ট, যা দেবে যা নেবে। স্যাটার্ন কোনো টেম্পোরারি কাজ করে না। এই যে গত ধরুন প্রায় 1.5-2 বছর ধরে আমরা যে প্রাদুর্ভাব লক্ষ্য করছি, এটা পৃথিবীর কি কোনো প্রাদেশিক সমস্যা, যে কোনো প্রদেশ কি আলাদা করে হচ্ছে? পৃথিবীর কম বেশি এমন খুব কম দেশ আছে যে দেশে এই রোগের প্রাদুর্ভাব হয়নি এবং একদিনের জন্য অ্যাটলিস্ট জনজীবন বিপর্যস্ত হয়নি, হয়েছে, এবং খুব চরম মূল্য দিতে হয়েছে মানুষকে, এখনও হচ্ছে, বিকজ ইট স্টিল কন্টিনিউস। এই জন্য প্রচুর গভর্নমেন্ট চেষ্টা করছে যাতে বিধিনিষেধের মাধ্যমে মানুষকে একটা লেভেল পর্যন্ত সেভ করা যায়। প্রচুর প্রাণহানি হয়েছে, কত ডাক্তার, নার্স, কত চিকিৎসা কর্মী কত মারা গেছে সারা ওয়ার্ল্ডে, যা মানে একটা ডাক্তার তৈরি করাটা এত সোজা নয়, অসম্ভব পড়াশোনা করে একটা মানুষ ডাক্তার হয়। দেশের প্রেসিডেন্টও যদি মরে যান, মরে তো যাবেনি, সে নর্মাল একটা মানুষ, কোনো না কোনো দিন তো মরে যাবে, ডক্টর লিখে না দিলে তাকে বলা যায় না সে ডেথ হয়েছে, তাকে এতটা ক্ষমতা দিয়েছে। ডাক্তার হচ্ছে সমাজের কাছে, মানে আমরা অনেক সময় বলি যে যে ঈশ্বরের রূপ, অ্যাকচুয়ালি আমাদের তো সেভ করে, কত ডাক্তার প্রাণ দিয়েছেন তার ইমাজিন করার বাইরে। এই মূল্য দিতে হয় স্যাটার্নের, সর্বস্তরে দিতে হয়, কারণ ওনাদের বেশি, কারণ ওনারা তো ইনফেকশনের মধ্যে সবসময় থাকছে,
তো সুতরাং আপনারা যারা খবর রাখেন তারা জানেন যে কতটা খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। খারাপ সময় মানে সমাজের এবং প্রত্যেকটা মানুষ, যে খুব সাহসী মানুষও, সেও কিন্তু কম বেশি ভীত, সন্ত্রস্ত। বাইরে বেরোতে গেলে তার একটা আলাদা ভয় লাগে যে এই বুঝি রোগটি আমাকে, এই হচ্ছে স্যাটার্নের এফেক্ট। এবং যতভাবে আমাদের সমাজে মানে অন্যায় বা নেগেটিভিটির প্রাদুর্ভাব ঘটবে, তত এই ধরনের এফেক্ট বেশি হবে। আমি কম্পারেটিভলি করে দেখেছি যে আজ থেকে 59 বছর আগে যখন শনি বৃহস্পতি এক জায়গা দিয়ে পাস করেছে, অর্থাৎ মোটামুটি 1962-63 এরকম সময়, 61 থেকে 63-র মধ্যে এরকম সময় পাস করেছে, তখন কিন্তু এতটা ম্যাল এফেক্ট দেয়নি। দিয়েছে পৃথিবীব্যাপী বহু জায়গায় যুদ্ধ বিগ্রহ হয়েছে, অনাহার অর্থাহার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তথা সারা পৃথিবীতে অনেক রকম সমস্যা সে সময় ছিল। ভারতবর্ষে তো ছিলই। এতদিনকার ঔপনিবেশিক শাসনের সবেমাত্র অবসান ঘটেছে, প্রভার্টি মারাত্মক লেভেলে ছিল, যুদ্ধ ছিল, কিন্তু সেটা এতটা ছিল না। তো যাই হোক, এটা কিন্তু মাথায় রাখবেন যে আপনি আর আমি যে কর্মই করি না কেন সেটা কিন্তু এক জায়গায় রেজিস্টার্ড হয়, এরকম নয়। এটা জার্নাল এন্ট্রির মতো, এন্ট্রি হয়ে যাচ্ছে, ঠিক এফেক্ট দিয়ে দেবে একটা না একটা সময়। যখন ফাইনাল অ্যাকাউন্ট করবেন তখন দেখবেন তার রিফ্লেকশন চলে এসছে সেখানে। এবং এটা যিনি লিখছেন তিনি মাথায় রাখবেন, তিনি কোনো প্রিজুডিসে বিশ্বাস করবেন। আর কোনো ভালো কাজ দ্বারা খারাপ কাজকে প্রতিস্থাপিত করা যায় না। আমি বহু মানুষকে এরকম প্রশ্ন করতে শুনেছি, হয়তো কোনো অন্যায় করেছে, এবার কিছু দান ধ্যান করে কি সেখান থেকে, না, দান ধ্যানের খাতা আলাদা আর অন্যায়ের খাতা আলাদা, বোথ আর ডিফারেন্ট। তো স্পিরিচুয়ালিটির একদম চূড়ান্ত পরকাষ্ঠা হচ্ছে মকর রাশি। কুম্ভও তাই, কিন্তু কুম্ভের মধ্যে যখন আলোচনায় যাব তখন দেখবেন কুম্ভের মধ্যে কিছু রিল্যাক্সেশন আছে, অর্থাৎ কুম্ভের মধ্যে এক ধরনের ইলাস্টিসিটি আছে যেটা মকরের মধ্যে নেই। অর্থাৎ আমার বাবা যদি জাজ হয়, সে যদি চেয়ারে বসে এবং আমি যদি কোনো অপরাধ করি এবং আমাকে যদি পুলিশ সেখানে নিয়ে গিয়ে দাঁড় করায়, তো সেখানে আমি বলতে পারবো না বাবা আমাকে ছেড়ে দাও, আমি আর করব না, হবে না। সেখানে আমার চার্জশিট তৈরি হয়ে গেছে, অপরাধের অনুসারে যে অপরাধ করেছি সে অনুসারে আমার সাজা হবে। সেখানে সে আমার বাবা নয়, আমি তার ছেলেও নই। দিস ইজ দ্য মেইন থিং। এখানে কোনো রিল্যাক্সেশন নেই, যেটা মকরের ঘরে, কুম্ভের ঘরে যার কিছু রিল্যাক্সেশনের জায়গা আছে। এই পয়েন্টগুলোকে একটু নোট ডাউন করবেন, যেটা লার্নার প্রচুর মানুষ প্রশ্ন করেন। আমি ডিফারেন্সটা তখন বলবো যে কোথায় আছে। মকরে সেই জায়গাটা খুব রিজিড, মকর খুব রিজিড ঘর, কোনো রকম ট্রান্সপারেন্সি মানে চূড়ান্ত ট্রান্সপারেন্ট, মানে কোনো রকম ইলাস্টিসিটি এখানে থাকে না। হবে না তো হবে না, হবে তো হবে, মাঝামাঝি কোনো জায়গা নেই। কিন্তু কুম্ভের ঘরে কিছু মাঝামাঝি রাস্তা আছে, এখান দিয়ে বেরোনোর কিছু জায়গা আছে। চূড়ান্ত মোক্ষ প্রদানকারী ঘর, চূড়ান্ত মোক্ষ প্রদানকারী। এবং বৃহস্পতি এখানে নীচ হয়ে যায় এসে, তার একটা প্রধান কারণ, বৃহস্পতি অ্যাকচুয়ালি মেটেরিয়াল জ্ঞানের কারক। সে মেটেরিয়াল জ্ঞান এখানে এসে স্যাটার্নকে কী জ্ঞান দেবে? স্কুলের হেডমাস্টারকে আর আরেকটা মানুষ কী জ্ঞান দেবে? হেডমাস্টার মানেই এটা নয় যে তিনি সর্বজ্ঞান জানেন, কিন্তু হেডমাস্টার তিনি তার কোয়ালিটি এবং এক্সপিরিয়েন্স দুটোর সমন্বয়ে ঘটেছে, সুতরাং তিনি অনেক কিছু দেখেছেন। দ্যাট ইজ ওয়াই তাকে হেড করা হয়েছে। তো সেই হিসেবে বৃহস্পতি এখানে এসে নিজের স্বধর্ম থেকে কিছুটা এম্বারেসড হয়। সে স্টুডেন্ট খুঁজে পায় না এখানে। বৃহস্পতি সবাইকে টিচ করে, ইভেন কিছু ক্ষেত্রে সে রবিকেও টিচ করে। বিভূতিসমান সব থেকে জ্ঞানের অধিকারী, কিছু ক্ষেত্রে রবিকেও সে টিচ করে, কিন্তু স্যাটার্নকে সে টিচ করতে পারে না, কারণ স্যাটার্ন সর্বজ্ঞান সম্পন্ন। স্যাটার্ন কোনো রিয়াক্ট করে না, সে চুপ করে বসে থাকে, কিন্তু তার সেই জন্য এখানে বৃহস্পতি সে নীচ হয়ে যায়। ওয়ান অফ দ্য কজেস। নীচ মানে দুর্বল নয়, নীচ মানে কিছুটা এম্বারেসড বা তার কর্মের বাইরে। বৃহস্পতি এখানে সে কিছু জিনিস শেখে, সেও তখন টিচার থেকে কিছুটা লার্নার হয়ে যায়। তারপরে এই ঘরের টেম্পারেচার অত্যন্ত কম। বৃহস্পতি বেশ গরম প্ল্যানেট, বৃহস্পতির ওপরের অংশ এখনো শোকায়নি, একটা ডিমের কুসুমের মতো। লাভার স্রোত আছে, দেখবেন বিভিন্ন ইন্টারনেটে ছবি আছে। তো এই ঠান্ডার মধ্যে ওর ন্যাচারাল যে হ্যাবিট তার, সেটা নষ্ট হয় এখানে কিছুটা।
তার ফলেও কিছুটা ডিফারেন্ট ফল প্রদান করে। আচ্ছা, শনি এফেক্টটা কি করে? শনি ত্যাগী, শনি গুণী, শনি ষড়রিপুরোহিত। নর্মাল একজন মানুষের থেকে তার সব কিছুর রিকোয়ারমেন্ট খুব কম। সে শান্ত, সদা সত্য কথা বলবে, সব থেকে মৌনী থাকবে, মৌনী থেকে সব কিছু বোঝার চেষ্টা করবে। একমাত্র যখন সে বাচক হবে তখনই সে কথা বলবে, আদারওয়াইজ সে কিন্তু খুব একটা বেশি কথা বলবে না কারোর সাথে। আচ্ছা, লোনলি থাকা পছন্দ করে। জ্ঞানী মানুষের প্রথম নিদর্শন হলো তার সাথে যেহেতু অধিকাংশ মানুষের এক ধরনের কন্ট্রাস্ট হয়ে যায়, সেই জন্য সে চুপ থাকে। সবার সাথে তো ঝগড়া করা তার প্রকৃতি নয়, প্রথম প্রকৃতি বিরুদ্ধ কাজ। তার ফলে সে লোনলি থাকবে। স্যাটার্নের লোকেদের মধ্যে ইন্ট্রোভার্ট ক্যারেক্টার একটা বেসিক নেচার। এটা কিন্তু আমি প্রচুর ছকে দেখেছি। আচ্ছা, ভীষণ ডেডিকেটেড হয়, যে কাজ করে প্রচণ্ড খুঁতখুঁতে হয় সে কাজে, অর্থাৎ নিজে কাজ করে আবার নষ্ট করে আবার কাজটা আবার রিবিল্ড করে, এরকম ধরনেরও আছে। সহজে তাদের স্যাটিসফাই করাটা সম্ভব নয় স্যাটার্নকে, কারণ বুঝতে পারছে স্যাটার্ন মানে কম্প্রিহেন্সিভ, তার ক্ষমতাটা সব থেকে বেশি সৌরজগতের মধ্যে। রবির পরে যদি কারোর ক্ষমতা থাকে সেটা শনির ক্ষমতা। রবি তো নিজে কাজ করবে না, তো স্যাটার্ন সব থেকে পাওয়ার সেখানে বেশি, তার রোলটা প্লে করে। সে যে কোনো কিছুর জন্য জীবন ত্যাগ করতে উৎসর্গ হয় যদি সেটা সৎ নিষ্ঠা থাকে, সততা থাকে। না হলে কিন্তু উল্টো কাজটা করতেও সে পিছপা হয় না, অর্থাৎ চূড়ান্ত জাজের ভূমিকায় সে চলে যায়। স্যাটার্নের লোক ভীষণ ভালো জাজ হতে পারে, কারণ তিনি ন্যাচারাল জাজ। রবিও খুব ভালো জাজ, কিন্তু রবির মধ্যে এক ধরনের মানে রাজসিক গুণ থাকে বলে রবির নির্দেশটা খুব ভালো দেয়, এক্সিকিউটিভের কাজটা ভালো করতে পারে, সেই জন্যই সে নির্দেশাত্মক। কিন্তু স্যাটার্ন খুব ভালো জাজ, সে কারোর প্রতি পক্ষপাত দুষ্ট হন না কখনো, সে যেখানেই যেই থাক তার সামনে দাঁড়িয়ে। লাস্ট যে কথা আপনাদের এখানে বলে দিই সেটা হচ্ছে চন্দ্রের নক্ষত্রে শনি যখন বকরি থাকে, আপনারা ফেস করেছেন মোটামুটি, নিজেদের জীবন দিয়ে উপলব্ধি করেছেন। আমি গত এক মাসে যে পরিমাণ ফোন পাই তার থেকে ইউজুয়ালি বেশি ফোন পাচ্ছি, আর আমারই এখন এমন একটা সময় যখন আমি কথা বলতে পারছি না বেশি। তো মানুষের অস্থিরতা বেড়ে যাওয়ার কারণ হচ্ছে এখন স্যাটার্ন একদম ভেলোসিটিলেস হয়ে গেছে, একদম পিন পয়েন্ট এফেক্ট দিচ্ছে একেবারে। তিনটে জায়গায় সে দৃষ্টি দিয়ে বসে আছে, একটা মিনের ঘরে, একটা চন্দ্রের ঘরে, একটা শুক্রের ঘরে। এর মধ্যে চন্দ্রের ঘর এবং শুক্রের ঘর, এই দুটো ঘর হচ্ছে চূড়ান্ত মেটেরিয়াল ঘর। তো মেটেরিয়াল আসপেক্টকেও সে ডেভেলপ করবার চেষ্টা করবে, কিন্তু বৃহস্পতি এবং শনি যেহেতু তারা এখন খুব বেশি ফল দেওয়ার মতো জায়গায় নেই, তার ফলে শুক্র বা চন্দ্র তারা যতটাই বেটার পজিশনে থাকুক না কেন, তারা কিন্তু খুব বেশি রিল্যাক্সড ফল পেতে পারবে না। সেই জন্যই আপনাদের বলেছিলাম বহু মানুষের বিরক্তের কারণ হয়েছে সেটা হচ্ছে যে এই সময় বেশি কিছু পাবেন না। যারা অনেক কিছু লাভ করেছেন তারা আমাকে পার্সোনাল ভাবে SMS করে জানাতে পারেন যে এই সময়ের মধ্যে যা এক্সপেক্ট করেছেন তার থেকে বেশি আপনি লাভ করেছেন। আর যদি সেরকম হয়ে থাকে তাহলে ডেট অফ বার্থটাও পাঠাবেন, আমিও খুব উৎসুক থাকব। তো শনি এখন যখন চন্দ্র হচ্ছে মনের, আমাদের সব কিছু ডিজায়ার কোথায়, আমাদের মনে হয় সব কিছু। অ্যাকচুয়ালি মন বলে তো কোনো জায়গা নেই, সবটাই মস্তিষ্কে হয়। তো আমরা যেটাকে ইমোশনালি চিন্তা করি সেটা আমরা মনের সাথে রিজেম্বলেন্স করে নিই, আর যেটা একদম ইমোশনকে সরিয়ে একেবারে ইনসিপিড কোনো চিন্তা ভাবনা করছি, নিরস, একেবারে পিন পয়েন্ট কোনো লজিক্যাল, তখন আমরা বলছি না আমরা মস্তিষ্ক দিয়ে। আসলে দুটো কাজই আমরা মস্তিষ্ক দিয়েই করছি। কিন্তু আমরা যখন কোনো কিছু ইমোশনালি চিন্তা করি সেটা শুক্র এবং চন্দ্র এই দুজনেই ইনভলভ থাকে সেখানে। তো সেই চিন্তার জায়গাতে একটা বড় রকম ব্লকিং করে রেখে দিয়েছিল। তুলা রাশিতে শনির দৃষ্টি থাকা, তুলা রাশি হচ্ছে সব জায়গায় ব্যালেন্স করে, সে ব্যালেন্সকে ভীষণভাবে করে রাখবে। কিন্তু বারবার মনে রাখবেন, কোনো মেটেরিয়াল রুমে শনির যখন কোনো দৃষ্টি থাকবে সেই জায়গাকে কিন্তু শনি সংকুচিত করে দেবে, এক্সেপ্ট নলেজ। একমাত্র মীন রাশির ঘর, যেটা কিন্তু খুব ডিপেস্ট নলেজ, মানে
আমি বলবো যে স্যাজিটেরাসের থেকে মিনের নলেজের ডেপথ অনেক বেশি, কিন্তু অবশ্যই মেটেরিয়াল একটা লেভেল পর্যন্ত। বৃহস্পতির শেষ ফেজটা স্পিরিচুয়ালের প্রথম ফুট স্টেপ। তো সেই হিসেবে ওই জায়গাটাতে মিন রাশিতে সে কিন্তু কিছুটা রিল্যাক্সেশন দেবে, বাকি জায়গায় দেবে না। তার ফলে আমাদের মনের ওপরে এবং মেটেরিয়াল চাহিদার ওপরে অসম্ভব চাপ সৃষ্টি করবে। যাদের ছকের প্ল্যানেট পজিশন এবং দশাগত পজিশন খুব না ভালো, তারা কিন্তু অসম্ভব সাফার করবেন, অসম্ভব। সেই জন্যই বলেছিলাম দ্য কম্প্রিহেন্সিভ পার্ট অফ দ্য সোসাইটি এই সময় সাফার করবে, এবং আরও কিছুদিন করতে হবে, আরও 20-22 দিন মতো। তারপরে সিচুয়েশন ঠিক হয়ে যাবে আস্তে আস্তে তার পরবর্তী 1 মাসের মধ্যে। চন্দ্রের নক্ষত্রে থাকার সবথেকে বড় পজিটিভ জিনিস হচ্ছে আপনাকে সেলফ ইন্ট্রোস্পেকশন করতে সহায়তা করবে। কিন্তু যারা সেলফ ইন্ট্রোস্পেকশন না করবেন তারা কিন্তু অন্য কোনো উপায় এখান থেকে শান্তি পাবেন না। আপনি নিজেও অস্থির হবেন, আপনি আপনার পারিপার্শ্বিক অবস্থাটাকেও অস্থির করে তুলবেন। আপনার অ্যাডজাস্টেবিলিটি মানে অ্যাডজাস্টেবল যে কোনো ক্ষমতা আপনার অত্যন্ত কমে যাবে। আপনি যে কোনো জিনিসের ওপর খুব দ্রুত প্যারাসাইট প্রকৃতির হয়ে যাবেন, অর্থাৎ লাউ গাছ কুমড়ো গাছের মতো কারোর সহায়তা ছাড়া আপনি বাড়তে পারবেন না। এবং পরিষ্কার ব্যাপার, আপনার ভার্টিব্রা যেটা আছে সেটা কিন্তু আপনি ইনভার্টিব্রাতে পরিণত হবেন অ্যাকচুয়ালি। এটা শনি আপনাকে করে দেবে এই সময়। এবং মকরের ঘর যেহেতু চূড়ান্ত এক ধরনের তপের ঘর এবং খুব শান্ত স্থির ঘর। স্থির ঘর মানে আপনার মস্তিষ্কের দিক থেকে, চররাশি মানে ভাববেন না যে সবসময় চলতে হবে, মস্তিষ্কের দিক থেকে খুব স্থির ঘর। তো মস্তিষ্ককে যে স্থির না রাখতে পারবে এ সময়, তার প্রবলেম হবে। দেখুন, রবির নক্ষত্রে থাকা আর চন্দ্রের নক্ষত্রে থাকা একটা জিনিসের এফেক্ট আছে। রবি কিন্তু লজিক্যাল, চন্দ্র লজিক্যাল, কিন্তু লজিক্সের মধ্যে চন্দ্র অনেক বেশি যাকে বলা যায় স্প্রেডেবল। একটা জলকে আপনি মাটিতে ফেলে দেবেন, ছড়িয়ে যাবে সব জায়গায় সঙ্গে সঙ্গে। তো সেই হিসাবে চন্দ্রের ক্যারেক্টারটা সেরকম তৈরি হয়, তার মধ্যে মমত্ব, হিউম্যানিটি এগুলো একটু বেশি পরিমাণ থাকে। তার ফলে তার এফেক্টটাও বেশি হয়, একটু হিউম্যান এফেক্টটা বেশি হয় আমাদের মধ্যে। এই স্যাটার্ন ডাইরেক্ট হওয়ার পরে এইগুলো কাটতে শুরু করবে আস্তে আস্তে। কীরকম? প্রথম মোবিলিটি আসবে, দেখবেন আমি যে ডেট বলছি, দেখবেন সেই ডেটের পর থেকে আস্তে আস্তে মানুষের মধ্যেও মোবিলিটি আসবে এবং পরিস্থিতি অনেকটা নর্মালাইজ হবে। সেটা হচ্ছে 12ই নভেম্বরের পর থেকে, মোর অর লেস। এমন নয় যে ডিজিজ দূর হয়ে যাবে। ডিজিজ দূর সম্পর্কে কোনো কথা আমি এখন বলবো না, আপনাদের অনেকবার বলেছি। সেটা যখন সরকারিভাবে নির্দেশ আসবে তারপরেই আমি বলবো। কিন্তু পরিস্থিতি অনেকটা নর্মালাইজ হবে। নাম্বার 2 হচ্ছে 30শে অক্টোবরের পর থেকে শুক্র যথাক্রমে স্যাজিটেরাসে ঢুকবে এবং ঢুকে সে স্লো হওয়া শুরু করবে। তো রাজা থেকে 5th হাউসে শুক্র, তার তৃতীয় পতি দশম পতি, সে 5th হাউসে গিয়ে আসবে এবং তার দ্বিতীয় শনি বসে থাকবে, বৃহস্পতিও বসে থাকবে এবং দুজনেই ডাইরেক্ট হয়ে যাবে। তো আস্তে আস্তে সমাজের মধ্যে মানির ফ্লো আবার স্টার্ট করে দেবে। এবং 2রা নভেম্বর বুধও যখন আলটিমেটলি নিজের ঘর থেকে শুক্রের ঘরে প্রবেশ করবে, তখন কিন্তু মানির ফ্লো আস্তে আস্তে স্টার্ট করবে। মনে রাখবেন, 2 তারিখ থেকেই স্টার্ট হবে না এই ব্যাপারটা। যে কোনো একটা পাখাকে যখন চালান, দেখবেন তার সর্বোচ্চ গতি নিতে অন্তত 10 সেকেন্ড সময় লাগে, সেরকম এক্ষেত্রেও একটা টাইম লাগবে। সেই টাইমটা আমি বলছি আপনারা 2 তারিখের পর থেকে আস্তে আস্তে বুঝতে পারবেন। 12 তারিখের পর থেকে এটা ভিজিবল হবে, বা বিভিন্ন ডেটা তো সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, হয়তো 1 মাস পরে পাওয়া গেল, তখন দেখতে পাবেন যে এই ব্যাপারগুলো ঘটতে চলেছে। অর্থাৎ অনেকটা রিল্যাক্সড হবে সোসাইটির জায়গাগুলো। শনির এক্ষেত্রে যে নবাংশগুলো থাকবে, সেই নবাংশগুলো কতগুলো নবাংশে স্যাটার্ন যাবে আপনি দেখুন। মানে কুম্ভ রাশিতে ঢোকা পর্যন্ত সে এখন তো রয়েছে মেষ রাশিতে, সে একেবারে কন্যা রাশির নবাংশ পর্যন্ত যাবে। সে যখন কুম্ভ রাশিতে ঢুকবে তখন সে তুলা রাশির নবাংশে যাবে, 1 ডিগ্রি মতো ওইখানেই থাকবে, ওটা পরে বলবো। কিন্তু এই অকার্মিক যে প্রবৃত্তিটা ছিল, সেটা কিন্তু অনেকটা আবার মেটেরিয়াল কর্মে কনভার্ট হবে। সেটা আপনারা বুঝতে পারবেন আরও প্রিসাইজলি। বৃহস্পতিও স্থান পরিবর্তন করবে 12 তারিখের পরবর্তী 42 দিন,
মানে 12 তারিখ থেকে আপনারা 40 দিন হিসেব করে নিন, 24শে ডিসেম্বর, তার মধ্যে দেখবেন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে এবং আমাদের সোসাইটিতে নর্মালসিটা, ডিজিজ থাক না থাক, আমরা বিভিন্ন প্রিকশন নিয়ে কাজ করি বা কিছু ক্ষেত্রে স্ট্রিক্ট মানে একটুখানি ভিজিলেন্স থাকতে পারে, তাহলেও নর্মালসিটা আস্তে আস্তে ফিরবে। বিশেষ করে মানুষের যেটা হয়েছে, এক ধরনের ভয়, একটা ধরনের অ্যাপ্রিহেনশন ভিতরে বসে গেছে, সেই অ্যাপ্রিহেনশনটা কিন্তু দূর হবে। অ্যাপ্রিহেনশনটার সাথে ডিজিজের কোনো সম্পর্ক নেই, এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার। বিশেষ করে বাচ্চাদের মধ্যে এটা খুব বেশি হয়েছে। দীর্ঘদিন তারা মোবাইলে আসক্ত হয়ে গেছে, পড়াশোনা সব মোবাইলে হচ্ছে, তো তার ফলে তাদের মধ্যেও একটা নর্মালসি আস্তে আস্তে ফিরবে। এবং মোটামুটি ফেব্রুয়ারি মাস, আমি যেটা বললাম আপনাদের একটা ডেট, সেটা হচ্ছে 18ই ফেব্রুয়ারির পর শনি চলে যাবে মঙ্গলের নক্ষত্রে। মঙ্গলের নক্ষত্রে যখন থেকে যাবে তখন থেকে কিন্তু পরিস্থিতি আরও স্বাভাবিক হওয়া শুরু হবে। অনেকটা দেখবেন যে জীবনযাত্রায় মানুষ এইগুলোকে আস্তে আস্তে ভুলে আবার সামনের দিকে এগোতে, এটা নর্মাল ব্যাপার, কাল এভাবেই করে, তো সেই রকমভাবে আস্তে আস্তে এগোতে থাকবে। এটা আপনারা নিজেদের জীবন দিয়ে উপলব্ধি করবেন। এখন হয়তো কথাগুলোকে খুব খারাপ মনে হতে পারে, কিন্তু নিজেদের লাইফ দিয়ে দেখবেন আস্তে আস্তে জায়গাটা পজিটিভ হবে। এটা খুব পজিটিভ গোচর আছে। এই গোচরের এফেক্ট কিন্তু অলমোস্ট সবাই ভালো পাবে, অলমোস্ট, মানে আমি আপনাদের বলছি জুন মাসের প্রায় 3rd উইক পর্যন্ত কিন্তু এই গোচরের এফেক্ট প্রায় সবাই ভালো পাবে। প্রায় মানে সমাজের নিয়ার অ্যাবাউট 75 থেকে 80% লোক কিন্তু এই গোচরের এফেক্ট ভালো পাবে, ইরেসপেক্টিভ অফ দশা। কারোর যদি দশা খারাপ হয় তাহলে কম পাবে, কম ভালো পাবে, কিন্তু ভালো পাবে। দশা ভালো হলে বেশি ভালো পাবে, কিন্তু ভালো পাবে। নেগেটিভ এফেক্ট, তার মানে কি এই সময় কোনো নেগেটিভ ঘটনা ঘটবে না? অবশ্যই ঘটবে, এটা একটা কালগত নিয়ম, সবসময় ঘটে, কিন্তু প্রবাবিলিটিটা কম থাকবে। এবং আগামী যে একটা মাস আছে, একটা মাসও বলা যায় না, আজকে আমি 3 তারিখ রেকর্ড করছি, আগামী যে অন্তত প্রায় 23-24 দিন সময় আছে, এই সময়টা কিন্তু খুব ক্রুশিয়াল। যে কোনো মানুষের ক্ষেত্রে সংযত থাকাটা খুব ক্রুশিয়াল। কোনো রকম ছোট্ট ভুল কিন্তু একটা দীর্ঘস্থায়ী সমস্যার মধ্যে মানুষকে ফেলে দিতে পারে। চেষ্টা করবেন প্রত্যেকে নিয়ন্ত্রিত থাকার এই সময়টা। ইট ইজ এ ভেরি নেগেটিভ টাইম। সংযত থাকবেন, পারলে একেবারে কথাবার্তা এগুলোকে একদম লিমিটেড করে দিন। কোনো রকম ট্রানজাকশনের ক্ষেত্রে এই সময়টা না যাওয়াই ভালো, একান্ত খুব প্রয়োজন না থাকলে। তো আমি লগ্ন ধরে বলে দিচ্ছি, মেষ লগ্নের ক্ষেত্রে কাজের সুযোগ আসবে, বাইরে থেকেও কাজের সুযোগ আসতে পারে, কিন্তু মনে রাখবেন যে বৃহস্পতি যখন এখান থেকে মুভমেন্ট নেবে, 11th হাউস দিয়ে পাস করবে, 5th হাউসকে দৃষ্টি দেবে, তখন কিন্তু জায়গাটা আরও বেটার দেবে। স্যাটার্ন এবং জুপিটার দুজনেই আপনাদের ভালো ফল দেবে। তবে চেষ্টা করবেন মঙ্গলের গোচর যে পজিশন পর্যন্ত আছে সামনের বছর জুন পর্যন্ত, আপনার লগ্নপতি সে কিন্তু বকরি শুক্র এগুলো অনেকগুলো প্ল্যানেটের মধ্যে দিয়ে তাকে পাস করতে হবে। তার ফলে হেলথের দিকে মঙ্গলের লোকেদের মঙ্গলের চোখ দেখলে বুঝতে পারবেন, চোখের মধ্যে একটা হিংস্রতা থাকে সবসময়। তো সেটার দ্বারা আপনি উপলব্ধি করবেন যে, এবং হাঁটা চলার মধ্যে না এক ধরনের কোনো কাজ নেই কিন্তু অহেতুক তাড়াহুড়ো করার একটা প্রবণতা থাকে। তো চেষ্টা করবেন এই প্রবণতাটাকে কমানো। ব্লাড প্রেশার এবং অ্যাজ ওয়েল অ্যাজ অস্থি সংক্রান্ত বা শরীরের যেগুলো শক্ত অংশ আছে, অর্থাৎ দাঁত, মাড়ি, নাক, মানে কার্টিলেজ, হাড়, এগুলো জায়গাগুলোকে কিন্তু একটু খেয়াল রাখবেন যে যাতে ঠিক থাকে, বা চলাফেরা করলে একটু সাবধানে চলাফেরা করবেন। এবং বিবাহের যোগ আছে এবং কাজের ক্ষেত্রেও ভালো উন্নতির যোগ আছে। বৃষ লগ্নের ক্ষেত্রে বলি, রাহু যেহেতু আছে এবং রাহু কুম্ভ রাশিতে যাওয়া পর্যন্ত এখানেই থাকবে, রাহু থাকাকালীন ডিজায়ার প্রচুর বাড়াবে এবং কিছু ডিজায়ারের কিন্তু ফুলফিলমেন্টও এ সময় হবে। দশা ভালো থাকলে কিন্তু ভালো ফুলফিলমেন্ট হবে। আমাকে বেশ কিছু মানুষ প্রশ্ন করেছে যে বৃষ রাশির ক্ষেত্রে কি হবে। বৃষ রাশির ক্ষেত্রে যার আছে, মোটামুটি আমাকে যারা ডেট অফ বার্থ দিয়েও পাঠিয়েছে 2-3 জন, আমি তাদের ক্ষেত্রে বলে দিই, বৃষ রাশির যাদের দেখলাম প্রত্যেকেরই প্রায় 30-এর ওপরে বয়স দেখলাম। তো 30-এর ওপরে বয়স হলে আইদার আপনি
রাহুর দশা শেষের দিকে আছেন অথবা বৃহস্পতির দশা আপনার টাচ করে গেছে বা বৃহস্পতি শেষের দিকে আছেন, এই তিনটের মধ্যে থাকতে পারে। তো রাহুর দশায় যদি থাকেন তাহলে কম্পারেটিভলি ডিজায়ার যেটা আছে সেটা একটু কম ফুলফিলমেন্ট হবে, কারণ রাহুরও দৃষ্টি থাকবে মার্গী শনির ওপরে, কিন্তু অনেকটা ডিজায়ার আপনার ফুলফিলমেন্ট হবে যেহেতু শেষের দিকে আছেন। সাবজেক্ট টু শুক্র আপনার গিয়ে 8th হাউসে বকরি হয়ে 7th হাউসে নেমে আসবে। তো সেই সময় কিন্তু সুগার রিলেটেড এবং লোয়ার অ্যাবডোমেনাল পোর্শন এবং আমাদের রিপ্রোডাক্টিভ অর্গানের কিন্তু যত্ন নেবেন, না হলে শরীর বেশ খারাপ করতে পারে। আমি প্রত্যেককেই বলবো যেহেতু শুক্র বকরি থাকবে, শুক্র আমাদের বডি সেন্ট্রিক প্ল্যানেট একদম, শুক্র, মঙ্গল, বৃহস্পতি এগুলো হচ্ছে একদম চন্দ্র, এরা হচ্ছে একদম দৈহিক প্ল্যানেট। তো এরা যখন বকরি থাকবে এবং এমন কিছু ঘরে এমন কিছু নক্ষত্রে, নিজের নক্ষত্রেই যেহেতু শুক্র ম্যাক্সিমাম পার্টটাতে থাকবে এখানে, তো শরীরের প্রতি যত্ন নেবেন প্রচুর। এবং বৃহস্পতির ঘরে থাকবে, সেটা নিজের ঘর থেকে যদি হিসেব করেন, মানে শুক্রের বৃষ রাশি থেকে সেটা 8th হাউস এবং শুক্রের নিজের ঘরের থেকে সেটা 3rd হাউস। 3rd হাউস মানে 8th হাউসের 8th হাউস। তো সেক্ষেত্রে বডিকে আমাদের খাওয়া দাওয়া সব কিছুর ওপর, আমাদের শরীরের 90% রোগ আমাদের খাওয়া দাওয়া থেকে, আমাদের খাওয়া দাওয়া এবং বিশ্রাম সঠিক না নেওয়ার সময়ের জন্য। সেটা বুঝে আপনারা ডক্টরের সাথে কথা বলে সেটাই করবেন। মিথুন লগ্নের ক্ষেত্রে বলি, অনেক দিন পরে মিথুন লগ্নের কিন্তু সময় বেটার আসবে এবং সেটা মোর অর লেস অক্টোবর মাসের এন্ডের থেকেই আপনারা বুঝতে পারবেন নিজেদের দশা অনুসারে। দশা যত ভালো থাকবে তত তাড়াতাড়ি বুঝবেন, যতটা দশা আপনার নেগেটিভ থাকবে তত একটু দেরিতে গিয়ে, বা দুর্বল দশা থাকলে নেগেটিভ না হলেও যদি দুর্বল হয় তাহলে একটু পরে গিয়ে বুঝবেন। বাট মোর অর লেস আপনি 12ই নভেম্বরের পর থেকে কিন্তু আপনার কাছে ভিজিবল হবে, ইউ উইল এবল টু সি দ্য টিপ অফ দ্য আইসবার্গ। যে দশায় থাকি রেসপেক্টিভ অফ, মিথুন লগ্ন কিন্তু দীর্ঘদিন মূল্য দিয়েছে প্রায় জুন মাস থেকে, জুন মাসের এন্ড থেকে। তো সেই হিসাবে তারা কিন্তু একটা বেটার টাইম অ্যাকুয়ার করতে যাচ্ছে। তো কিন্তু শরীরের দিকে নজর দেবেন, যেহেতু বৃহস্পতির দৃষ্টি শুক্রের ঘরে থাকবে এবং শনির দৃষ্টিও শুক্রের ঘরে থাকবে। তো যারা ফিমেল আছেন তারা কিন্তু বিশেষ করে লোয়ার অ্যাবডোমেন, ফিমেল পার্টস, চোখের সমস্যা, স্কিনের সমস্যা, তার সাথে হিয়ারিং প্রবলেম, এগুলোর একটু খেয়াল রাখবেন। এবং জুতো যারা একটু হিলযুক্ত পরেন তারা চেষ্টা করবেন ফ্ল্যাট জুতো পরা বা স্পাইকিং আছে এরকম জুতো পরা, না হলে সমস্যা করবে। চোখের কিন্তু পাওয়ারের দিকে নজর দেবেন, কারণ শুক্র বকরি হবে। শুক্র আপনার দ্বাদশপতি, কিন্তু মাথায় রাখবেন 5th হাউস এবং 12th হাউসের লর্ড, সে কিন্তু বকরি হবে আপনার 8th হাউস থেকে বকরি হয়ে 7th হাউসে নেমে আসবে। তো সেই হিসাবে সাবধানে থাকবেন। কর্কট লগ্নের ক্ষেত্রেও কিন্তু মোটামুটি নভেম্বর 3rd উইকের পর থেকে আস্তে আস্তে বেটার পজিশন দেবে। স্যাটার্নের মোবিলিটি আছে, এই যে মোবিলিটিটা আছে এটা প্রায় 18 ডিগ্রি মোবিলিটি, অর্থাৎ 12 ডিগ্রি 40 মিনিট থেকে যাত্রা করে 1 ডিগ্রি 4 মিনিট পর্যন্ত যাবে, অর্থাৎ প্রায় 18 ডিগ্রি গতি। 18 ডিগ্রি গতি মানে ও কিন্তু নিয়ার অ্যাবাউট 6টা নবাংশ ক্রস করবে। তো এটা একটা মানে কর্কট লগ্নের ক্ষেত্রে কিন্তু একটা বিশাল প্রিভিলেজের জায়গা, কারণ কর্কট লগ্ন কিন্তু অলমোস্ট আমি দেখেছি একটা অত্যন্ত স্থিতবী জায়গায় আছে, একটা স্ট্যাগনেন্ট পজিশনে বিলং করছে। সেখান থেকে কিন্তু অনেকটা আপনি লিবারেট হবেন এবং আপনাকে অনেকটা বেটার ফল দেবে, অনেকটা বেটার ফল দেবে। আপনি বুঝতে পারবেন, নিজের জীবন দিয়ে বুঝতে পারবেন। জুপিটারের পোস্টিং ভালো হয়ে যাবে। জুপিটার আপনার নর্মাল যখন 6th হাউসের লর্ড 8th হাউস দিয়ে পাস করবে সেটাও বিপরীত রাজযোগ দেবে, কিন্তু রাজযোগটা বিপরীত তারপরে রাজযোগ, এটা কিন্তু মাথায় রাখবেন। তো আগে একটু স্ট্রাগল করিয়ে তারপরে দেবে, কিন্তু যেহেতু মার্গী দশায় থাকবে ফলে স্ট্রাগলিং লিমিটটা কম থাকবে। যদি দশার একটু প্রিভিলেজ থাকে তাহলে স্ট্রাগলিং লিমিটটা কম থাকবে এবং অনেকটাই আপনি পাওনা পাবেন। এবং তারপরে 9th হাউসে গিয়ে সারা বছর কিন্তু বসে থাকবে। স্যাটার্নও 8th হাউসের লর্ড 8th হাউসে এবং কিছুটা সময় 7th হাউসে থাকবে। সেই সময়টা ব্যতি রেখে কিন্তু বাকি সময়টা মোর অর লেস বেটার পাবেন। সিংহলগ্নের ক্ষেত্রে বলি, সিংহলগ্নের ক্ষেত্রেও কিন্তু একটা স্ট্যাগনেশন টাইম ছিল। স্ট্যাগনেশন টাইমটা আপনার নভেম্বর মাস থেকে অনেকটা কাটতে থাকবে। পারিবারিক অশান্তি বা এই ধরনের
যে ধরনের রিফ্লেকশন পড়েছে, প্রচুর মানুষ প্রশ্ন করেছে, সেগুলো কিন্তু কাটতে থাকবে। নিজের মধ্যে থেকেও একটা হালকা হওয়ার প্রবণতা তৈরি হবে, যে নিজেকে অনেকটা ওয়েটি এবং এক ধরনের নিথর আইডেল এবং ইনার্শিয়ার মধ্যে চলে গেছিল যে মানুষগুলো, সে মানুষগুলো কিন্তু অনেকটা মোবিলিটি পাবে, কাজের জায়গায় খুব সুনাম বৃদ্ধি পাবে। যাদের দশাগত একটু সিচুয়েশন বেটার আছে তারা কিন্তু কাজের জায়গায় অত্যন্ত সম্মানের সাথে এবং নিষ্ঠার সাথে কাজকর্ম করতে পারবেন। চেষ্টা করবেন এই সময়টাকে কাজে লাগানোর, অ্যাটলিস্ট মানে জুন মাসের 3rd উইক পর্যন্ত কিন্তু এটা একদম একটা কন্টিনিউয়াস বেটার এফেক্ট দেবে। দশা ভালো থাকলে কিন্তু অবশ্যই বেটার এফেক্ট দেবে। কন্যা লগ্নের ক্ষেত্রে বলে দিই, কন্যা লগ্নের জাতক জাতিকাদেরও কিন্তু সময় বেটার যাবে। তবে অনেকে ভাবতে পারেন যে 6th হাউস দিয়ে অ্যাকচুয়ালি বৃহস্পতির, কিন্তু বৃহস্পতি যখন 6th হাউস দিয়ে পাস করবে, বৃহস্পতি প্রথম 16-17 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ ফেব্রুয়ারির 12-13 তারিখ পর্যন্ত একটু কাজগুলোকে স্লো করতে পারে। কাজগুলো হতে থাকবে, যেহেতু বৃহস্পতি একটা গ্রহ যখন ফুল মোশনে থাকে তখন সে সেই ঘরের থেকে, সেই ঘরের ফল তো দেয়, তার সাথে তার পরের ঘরেরও ফল দেয়, যদি তার ডেস্টিনেশন পরের ঘরে থাকে। কারণ আলটিমেটলি গ্রহটা তো জানে সে কোথায় যেতে হবে তাকে। আপনি যখন রাস্তা দিয়ে বেরোন, আপনি অ্যাকচুয়াল ডেস্টিনেশনটা কিন্তু জানেন, আপনাকে কোথায় পৌঁছাতে হবে। আপনার মাথায় কিন্তু ওটাই ঘুরতে থাকবে। আপনি যত জায়গা দিয়ে পাস করুন না কেন, সেগুলো আপনার কাছে গৌণ। তো কন্যা লগ্নের ক্ষেত্রে 6th হাউস দিয়ে হয়তো পাস করছে বৃহস্পতি প্রায় পরবর্তী নভেম্বর থেকে 4-4.5 মাস, কিন্তু বৃহস্পতি তো জানে আমি ওখানে থাকবো না, আমি চলে যাব 7th হাউসে। তার ফলে 6th হাউসের ফলের সাথে সাথে অন্তত 15 ডিগ্রি ক্রস করার পরে সে কিন্তু 7th হাউসেরও ফল দেওয়া স্টার্ট করে দেবে। তো ফেব্রুয়ারি পর্যন্ত একটু আটকে কাজ হবে, তারপরে কিন্তু নর্মালসি এসে যাবে কাজের ক্ষেত্রে। শনিরও যেহেতু মুভমেন্ট 6th হাউসের দিকে থাকবে, তার ফলে অনেক কাজেরই কিন্তু বাধা কাটিয়ে দিতে সক্ষম হবে। অনেক মানে কম্প্রিহেন্সিভ কাজের বাধা কাটিয়ে দিতে সক্ষম হবে। এবং 4th হাউসে যেহেতু শুক্র বকরি হয়ে যাবে 5th হাউস থেকে 4th হাউসে, সেটাও কিন্তু অনেকটা রাজযোগকারী ফল দেবে। রাজযোগ নয় এটা প্ল্যানেটটা, কিন্তু রাজযোগের মতন ফল দেবে, কারণ শুক্র এখানে প্রধান কারকতা পেয়ে যাবে। ছোট গ্রহ কিন্তু কারকতা তার বৃদ্ধি পাবে। তুলা লগ্নের ক্ষেত্রে বলি, 4th হাউসে যেহেতু গ্রহ থাকা, 4th হাউসে স্যাটার্নের অবস্থান কখনো ভালো নয়। যারা লগ্ন দেখে ছক দেখেন প্রায় সবাই জানেন, এমনিও জানেন। কিন্তু অ্যাকচুয়ালি 4th হাউসে এফেক্টটা কী দেয়, শনি সেখান থেকে ডিরেক্ট লগ্নে দৃষ্টি দেয়, এবং লগ্নে দৃষ্টি দিলে যেটা হয় সেটা হচ্ছে যে কোনো জিনিসকে স্লো করে দেয়। যে কোনো জিনিস মানে যে কোনো কর্মকে। কর্মটা আমাদের কোথা থেকে তৈরি হয়? মস্তিষ্ক থেকে। তো আইদার আমরা সাপ্লায়ার অথবা রেসিপিয়েন্ট, এই দুটোর মধ্যে একটা। তো সাপ্লাই করলে তো আমাদের মস্তিষ্ক থেকেই যাচ্ছে, আর কেউ যদি কোনো জিনিস দিচ্ছে সেটাও তো গ্রহণ করতে হবে। দুটোর ক্ষেত্রেই মাথাকে অ্যাপ্লাই করতে হয়। তো মাথার সেই ক্ষমতাটা শনি কিন্তু স্লো করে। শনি যে কোনো জিনিসকে খুব দ্রুত, হঠকারীর বিরুদ্ধে, মঙ্গলের গুণ শনির গুণের বিপরীত। শনি যে কোনো জিনিসকে পরখ করে, ভালো করে সেটাকে যাচাই করে তারপরে সেটাকে দেয় অথবা নেয়। সেই জন্য শনি টেক্স মোর টাইম। এটা হচ্ছে বেসিক জায়গা। তো 4th হাউসে থাকলে যেহেতু লগ্নে দৃষ্টি দেয় এবং 10th হাউসকেও দৃষ্টি দেয়, চন্দ্রের ঘরকে, সেহেতু কর্ম বা যে কোনো জিনিসের স্পিডকে স্লো করে দেয়। আর ওগুলো তো এমনি মেটেরিয়াল ঘর, তার ফলে স্পিডকে স্লো করবে। তার ফলে কুম্ভ লগ্নের তুলা লগ্নের ক্ষেত্রে কিন্তু প্রচুর কাজ পেন্ডিং। অষ্টমে রাহু বসে থাকাও ওয়ান অফ দ্য কজেস। খারাপ দশায় থাকলে কিন্তু দ্বিতীয় কেতু, তো সেটাও কিন্তু কাটতে চলেছে। মোটামুটি মিড অফ নভেম্বর থেকে কিন্তু ভালো এফেক্ট পাবে, প্রায় জুলাই পর্যন্ত কিন্তু বেটার এফেক্ট অ্যাকুয়ার করতে পারবে। এটুকু নিঃসন্দেহে বলা যায়। বিবাহের যোগ আছে, বাইরে থেকে চাকরির যোগ আছে, কিন্তু মাথায় রাখবেন বাড়ির কোনো বয়স্ক মানুষের জন্য কিন্তু অর্থ ব্যয় হতে পারে, সেইটার মানে প্রভিশন রাখবেন। এবং সুগারের প্রতি এবং পায়ের দিকের অ্যাক্সিডেন্টের প্রতি একটু নজর রাখবেন চলাফেরা করার সময়। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলি, 3rd হাউসে স্যাটার্ন আছে, মোরলেস 3rd হাউসেই থাকবে, কিছুদিনের জন্য 4th হাউসে ঢুকবে। বাট একটা কথা মাথায় রাখবেন, বৃশ্চিক হচ্ছে খুব ভোলাটাইল লগ্ন। লগ্নপতি যদি ডিস্টার্বড হয় কোনোভাবে, এবং দ্বিতীয়পতি পঞ্চমপতি হচ্ছে বৃহস্পতি, সে যদি ঠিক জায়গায় না থাকে, ওয়েল পজিশনড না হয়, তাহলে কিন্তু বৃশ্চিক লগ্নের আমি দেখেছি স্যাটার্নের পোস্টিং বেটার হওয়া সত্ত্বেও, ভালো দশা থাকা সত্ত্বেও, বৃহস্পতির শুধু ম্যাল পজিশনের জন্য কিন্তু সেই ছকের কারকতা অনেকটা নষ্ট হয়ে যায়। কারণ বৃশ্চিক হচ্ছে
অসম্ভব রকম ডিজায়ার প্রসারণ করে। ডিজায়ার মানে কি? ডিজায়ার মানেই হচ্ছে আপনার যে কোনো রকমের রিপুকারক প্ল্যানেট, কারণ এখান থেকে 5th হাউসকে জুপিটারের ঘর, সেখানে শুক্র মানে তুঙ্গ হয় এবং শুক্রের দ্বাদশ ভাব, শুক্র দ্বাদশ ভাবেও দুরন্ত ফল দেয়। এটা সবসময় মাথায় রাখবেন, কারণ সেটা তার স্বক্ষেত্র মূল ত্রিকোণ। তো সেই হিসেবে এর মধ্যে বৃশ্চিকের মধ্যে রিপুদোষ খুব বেশি থাকে। রাশি এবং লগ্ন মানে দুটো ক্ষেত্রেই বলছি রিপুদোষ খুব বেশি থাকে। তো একমাত্র জুপিটারের পোস্টিং বেটার হবে। জুপিটার যেহেতু 4th এবং 5th দিয়ে গমন করবে, তার ফলে বৃশ্চিকের কিন্তু মোর অর লেস দশা যদি ভালো থাকে তাহলে কিন্তু সে বেটার এফেক্ট পেতে থাকবে। তবে শরীরের প্রতি নজর দেবেন। মঙ্গলের লোক মানে প্রেশারের দিকে সবসময় নজর রাখবেন এবং হার্টের দিকেও নজর রাখবেন, পালসের দিকে নজর রাখবেন। অল আর রিলেটেড টু ব্লাড প্রেশার, অর্থাৎ খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটুখানি কনজারভেটিভ হবেন। ধনু লগ্নের ক্ষেত্রে বলে দিই, ধনু লগ্নের কিন্তু 2nd হাউসের একদম শেষের দিকে শনি চলে যাবে এবং জুপিটারও কিন্তু অলমোস্ট 3rd হাউস এবং 4th হাউসে বিলং করবে। অনেক দিন স্থির থাকার পরে কিন্তু অনেকটা মোবিলিটি দেওয়া স্টার্ট করবে। ধনু রাশির ক্ষেত্রেও বলছি, যারা এখনো পর্যন্ত আপনাদের ছোট্ট করে একটা টপিক শুধু বলে দিই, 7.5 বলতে আমরা যেটা অ্যাকচুয়ালি বুঝি 7.5 বছর, শাস্ত্রে কিন্তু সেখানে 3টে প্রভিশন আছে। 7.5 বছর তো অবশ্যই, সেটা জেনারেল রুল, কিন্তু নর্মাল যেটা আছে, যে জন্ম নক্ষত্রে আপনার জন্ম হয়, শনি তার আগের নক্ষত্র, সেই জন্ম নক্ষত্র এবং তার পরের নক্ষত্রে 7.5 অ্যাক্টিভেশনটা বেশি থাকে। মনে করুন আপনার যদি 20 নম্বর নক্ষত্রে জন্ম হয়, শুক্রের নক্ষত্র, তাহলে আপনার অ্যাকিউট 7.5 হবে 19 নম্বরে, 20 নম্বরে এবং 21 নম্বরে। 21 নম্বর ছেড়ে দেওয়ার পরে কিন্তু আপনার 7.5 ইফেক্টটা যদি দশার একটু স্ট্রেংথ থাকে, মানে ধরুন শুক্রের নক্ষত্রে জন্ম, তাহলে দশার স্ট্রেংথ মোটামুটি যে বয়সে গিয়ে আপনার আসবে, যদি সেটা আসে তাহলে কিন্তু চন্দ্রের নক্ষত্র থেকে কিন্তু ওটা ক্ষয়িষ্ণু হতে শুরু করবে। অলমোস্ট 55% 7.5 এফেক্ট কিন্তু কেটে যায়। তো এখন যেটা হয়েছিল, যারা শুক্রের নক্ষত্রে জন্ম তাদের কিন্তু শনি আবার রবির নক্ষত্রের কাছাকাছি চলে এসেছিল, একটা নবাংশের প্রায় 2/3 চলে গেছিল, আর একটু গেলে পরেই আবার রবির নক্ষত্রকে টাচ করে নিতে পারতো, কিন্তু স্যাটার্ন নর্মালি করে না, একটা করে নক্ষত্রই ভোগ করে। তো এইভাবে মানে 20 নম্বর নক্ষত্রেরও ক্ষেত্রেও কিন্তু 7.5 ইফেক্টটা চলে এসেছিল। 21-এর তো রয়েছে, 20-রও চলে এসেছিল। তো সেটা কিন্তু মোটামুটি ডিসেম্বর অনওয়ার্ডস, মানে ডিসেম্বরের মিডের পর থেকে কিন্তু প্রায় কেটে যাবে। তো সেটাও কিন্তু অনেকটা রিলিফ দেবে। খারাপ দশায় থাকলেও রিলিফ দেবে, ভালো দশায় থাকলে কিন্তু ভেহেমেন্টলি আপনি রিলিফড হবেন একদম। কিন্তু শরীরের দিকে নজর রাখবেন। শুক্র লগ্নে এসে বকরি হবে, যাদের সুগারের প্রবলেম আছে, লোয়ার অ্যাবডোমেনের প্রবলেম আছে, এটা মহিলাদের ক্ষেত্রে বলছি, এবং পুরুষদের ক্ষেত্রে যাদের প্রস্টেটে এবং চুল ওঠার প্রবলেম আছে, অর্থাৎ যারা মনে করেন যে চুল উঠে গেলে রূপ বা এগুলো নষ্ট হতে পারে, তারা সচেতন থাকবেন, ও সময় তেমন হলে ডক্টর দেখিয়ে নেবেন। আর স্কিনের প্রবলেম থেকেও সাবধান, বা চুল পেকে যেতে পারে কোনো কারণে। মকর লগ্নের ক্ষেত্রে বলি, লগ্নের শনি রয়েছে এবং শনির মোবিলিটি শুরু করবে এবার। যে শনি গত 6 মাসে মাত্র 6 ডিগ্রির থেকে একটু বেশি এসেছে, সেই শনি পরবর্তী 7 মাসে 18 ডিগ্রি যাবে। সুতরাং অবশ্যই লগ্নের উপর একটা মোবিলিটি তৈরি হবে। মোবিলিটি তৈরি হওয়ার জন্য তার থট প্রসেসের মধ্যে একটা এক্সপ্যানশন হবে, তার চিন্তা শক্তির মধ্যে সামান্য ডাইভার্সিফিকেশন হবে, এবং জুপিটারও এখান থেকে বেরিয়ে গিয়ে আলটিমেটলি 2nd এবং 3rd হাউসে যাবে। 3rd হাউসে গিয়ে সে 9th হাউসকে দৃষ্টি দেবে। তো সেক্ষেত্রে কিন্তু তার মধ্যে অনেকটা বেটার ইফেক্ট অন্তত জুন মাসের ফার্স্ট উইক পর্যন্ত কিন্তু মকর লগ্নের লোকেরা কিন্তু পাবেন। কিন্তু রাশির ক্ষেত্রে কোন নক্ষত্রে আছেন সেটা বুঝে নেবেন, কারণ যারা মঙ্গলের নক্ষত্রে জন্মেছেন বা চন্দ্রের নক্ষত্র, তাদের কিন্তু অ্যাকিউট 7.5, ইভেন শনির রবির নক্ষত্রেও যারা আছেন তাদেরও কিন্তু অ্যাকিউট 7.5 চলছে। ফলে শরীরের দিকে অবশ্যই নজর রাখবেন। ব্লাড প্রেশার এবং যাদের অর্থোপেডিক সমস্যা, স্পেশালি রিউমেটয়েড অর্থোপেডিক প্রবলেম আছে, তারা কিন্তু নজর দেবেন এবং রীতিমতো একটু চেক আপে থাকবেন। একটু যাদের 45 অনওয়ার্ডস এজ, তারা কিন্তু ডক্টরের চেক আপে থাকবেন। কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলেছিলাম যে নেগেটিভিটি, সেটা কিন্তু মোটামুটি ডিসেম্বর মাসের 2/3 থেকে কিন্তু খুব ভালো ফল দেওয়া শুরু করবে। ভালো দশায় যারা আছেন তারা কিন্তু ভেহেমেন্টলি বেটার এফেক্ট পাবেন।
অর্থনৈতিকভাবে বলুন বা সামাজিকভাবে পারিবারিকভাবে বলুন, সেটা কিন্তু বেটার এফেক্ট দেবে। এবং লগ্নে যখন স্যাটার্ন ঢুকবে সেই সময় তো আলাদা ভিডিও করবে, এখন দ্বাদশে আছে, দ্বাদশে থাকলেও কিন্তু বেটার এফেক্ট পাবে। তবে চেষ্টা করবেন যারা টু হুইলার চালায় তারা যেন গতিপথের উপরে মানে ভেলোসিটির উপরে নিজের একটা নিয়ন্ত্রণ রাখে। লাস্ট মিন লগ্নের ক্ষেত্রে বলি, বৃহস্পতি যতই আপনার একাদশ থেকে দ্বাদশে চলে আসুক সেটাকে নেগেটিভ ভাববেন না, এবং স্যাটার্ন যতই আপনার একাদশে থাকুক সেটাকেও পজিটিভ ভাববেন না। মিন লগ্নের কিন্তু একটু স্লো সময় দেবে প্রথম দিকের, কতদিন পর্যন্ত না, ফেব্রুয়ারির মিড পর্যন্ত। ফেব্রুয়ারি মিডের পর থেকে কিন্তু মিন লগ্ন বেটার পাবে। তবে এইটুকু বলে দিই, এটা সবটাই অ্যাবস্ট্রাক্ট বলছি, তো সবার ক্ষেত্রে একরকম ফল দেবে না। তবে এটা জেনারেল রুলে বলছি যে শুরুর দিকেই যদি কোনো অপরচুনিটি পান একটু যাচাই করে নেবে, কারণ নভেম্বর মাস এর 12 তারিখ চলে যাওয়ার পরেই কিন্তু আপনারা চারিদিকে তাকালেই বুঝতে পারবেন সব কিছুর মধ্যে একটা ধরুন সবাই যেন একটা রিকনসিলিয়েশনের দিকে যেতে চাইছে, এরকম একটা সিচুয়েশন কিন্তু তৈরি হবে। সেটা বুঝে কিভাবে পদক্ষেপ নিতে হয় এগোবেন। সুগারের দিকে নজর দেবেন, জুপিটার লগ্নে থাকে, সুগার কিন্তু এনহ্যান্স করে, জুপিটার খুব সুগার সেন্ট্রিক প্ল্যানেট, তো সেটা কিন্তু একটু খেয়াল রাখবেন। আর চোখের দিকে নজর রাখবেন, যাদের কিডনির প্রবলেম আছে তারা কিন্তু মানে যে কোনো প্রবলেম থাক ডক্টর কিন্তু অবশ্যই দেখিয়ে নেবেন, না হলে সমস্যা হবে, এটা কিন্তু পরিষ্কার বলে দিলাম। ডক্টর কনসাল্ট অবশ্যই করবেন এবং শান্ত থাকবেন। এই গোচরটা কিন্তু কম্পারেটিভলি অনেক দিন বাদে একটু বেটার গোচর দেবে। অ্যাকচুয়ালি সামনের বছরেও একটা পার্ট নেগেটিভ আছে, নেগেটিভ কথা বলতে ভালোবাসি বলেই নেগেটিভ বলে দিচ্ছি আপনাদের। সেটা হচ্ছে যে সামনের বছর মঙ্গল বক্রী হবে, একটা সময় স্যাটার্ন আবার নেমে আসবে মঙ্গলের নক্ষত্রে, তো তার একটা শেষের দিকে অন্তত অগস্ট থেকে ডিসেম্বর মাসের একটা সময় পর্যন্ত একটু নেগেটিভ আছে। তো সেটা যখন আসবে তখন আসবে, দেখা যাবে। এখন কিন্তু অ্যাজ এ হোল একদম ফাঁকা মাঠ আছে, যতটা অংশ দৌড়ে নিতে পারেন বা যতটা অংশকে নিজের পজিটিভ কাজ দ্বারা নিজেকে করতে পারেন পরিষ্কারভাবে, যে সেখানে পার্টিসিপেট করতে পারেন ততটাই ভালো। প্রোভাইডেড ফেব্রুয়ারি মাসের 9-10 তারিখ পর্যন্ত যাদের ব্লাড সুগারের প্রবলেম আছে তারা কিন্তু শরীরের প্রতি অবশ্যই যত্ন নেবেন। শনির এই গোচর কিন্তু কম্পারেটিভলি বেটার। আমি নবাংশ ভিত্তিক আলোচনা করব, আমি 2টো নবাংশ আলোচনা করেছি, যখন কর্কটে যাবে তখন করব। এগুলো অনেকগুলো রিপিটেশন আলোচনা, আমি এটা একটা জেনারেল আলোচনা করলাম, পরবর্তী সময় আলোচনাটাকে অনেক বেশি মাইক্রোস্কোপিক্যালি করব, তখন আরও আপনাদের যারা অনেকটা ডিটেল শুনতে ভালোবাসেন তাদের ক্ষেত্রে সুবিধে হবে। ভালো থাকবেন প্রত্যেকে, কিছুটা দিন আর একটু ধৈর্য ধরে একটু ওয়েট করুন, এবং পুজোর সময় যে রেগুলেশন আছে সেগুলো দয়া করে মেনে চলবেন। নমস্কার।